তুমি আলাদা বাসা নেওয়া পর্যন্ত আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না। সোহানা তোমার মা বাবার সাথে থাকতে পারবে না। ফরিদুল ইসলাম সরাসরি রাফসানকে কথাগুলো বলল। রাফসান জবাবে বলল, এটাই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও কি করবে। যদি আমাদের প্রস্তাবে রাজি না হও তবে সোহানাকে আর কখনো তোমার কাছে পাঠাবো না। রাফসান ওর স্ত্রী সোহানার দিকে তাকিয়ে বলল, তোমার কি মত সোহানা? আমি তো আগেই বলেছি আমার আলাদা সংসার পছন্দ। আমি তোমার বাবা মার সাথে কিছুতেই থাকতে পারবো না। যদি আমায় নিয়ে আলাদা বাসায় থাকতে পারো তো এসো, নয়তো এসো না। রাফসান সোহানার কাছে গিয়ে ওর 1.5 বছরের মেয়ে রাফিয়াকে আদর করে চলে এলো। রাফসান বাসায় ঢুকতে ওর মা নাসিমা বেগম বলল, বৌমা এলো না? না মা, সোহানা আর ওর বাবা মা আমাদের স্টাফ জানিয়ে দিয়েছে যে আমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সে আমার কাছে আসবে না। রাফসানের কথা ওর মায়ের মুখ মলিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, তাহলে বাবা তুই তাই কর, আলাদা বাসা নে। আর নয়তো আমরা আলাদা বাসা ভাড়া নিই, তুই বৌমাকে নিয়ে এখানে থাক। মা প্লিজ চুপ করো। যত যাই হয়ে যাক না কেন আমি তোমাদের থেকে আলাদা হতে পারবো না। এটা না করলে তো বৌমা কখনো আসবে না। না, আসে না আসুক, তবুও আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও সরে দাঁড়াবো না। এই বলে রাফসান ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাফসানের বাবা রেজাউল ইসলাম নাসিমের কাছে এসে বলল, আমাদের একমাত্র সন্তান রাফসান। আমি জানি সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমরা তো বলছি দুই বুড়ো বুড়ি না হয় আলাদা বাসা ভাড়া নিই, ওরা থাক এখানেই। আমিও এটাই ভাবছি। আজ বিকেলে বের হব বাড়ি খুঁজতে। রাফসান কখনো আমাদের যেতে দিবে না। না দিলেও কিছু করার নেই। বাবা মা হয়ে তো আর সন্তানের কষ্ট দেখতে পারি না। রাফসান শুয়ে শুয়ে ভাবছে সোহানাকে জীবনী সঙ্গী করা ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল, যার মাসুল আজ কড়া গন্ডায় দিতে হচ্ছে। 2.5 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল সোহানাকে। রাফসান সোহানাকে অনেক বেশি ভালোবাসতো। সোহানা যখন যেটা বলতো সে সেটাই করত। সোহানারা তিন ভাই বোন। সোহানা সকলের ছোট হয়, সবার আদরের। সোহানাকে ওর বাবা প্রচণ্ড ভালোবাসে। সোহানার পরিবারের অবস্থা রাফসানদের চেয়ে অনেক ভালো, তাই তো সোহানার বাবা বিয়েতে রাজি ছিল না। রাফসান তখন অনেক কষ্টে ওর বাবাকে রাজি করায়। এরপর দুই পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হয়। সোহানা বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর নাসিমা বেগম বলে, আজ থেকে আমার এই সংসার জীবনের অবসান ঘটলো। এখন থেকে এই গোটা সংসার সামলানোর দায়িত্ব তোমার। তোমার যেটা মন চায় তুমি সেটা করবে। নিজের বাড়িতে যেরকম থাকতে এখানেও তুমি ঠিক সেরকম ভাবে থাকবে। নাসিমের এমন কথায় সোহানা বেশ খুশি হয়। সে নিজের মতো রান্না করত, যখন যা মন চাইত তাই করত। এসব নিয়ে নাসিমা বা রেজাউল কখনো কিছু বলেনি। এর মধ্যে রাফিয়ার জন্ম হয়। সোহানা প্রেগনেন্ট অবস্থায় ওর বাবার বাড়ি নিয়ে যেতে চাইলে নাসিমা বলে, বৌমার এই অবস্থা নিয়ে গাড়িতে করে অত দূরের পথ যাওয়ার দরকার নেই। এই কথাগুলো শুনে ফরিদুল বলে, আরে দূরে কোথায়, যেতে 20 মিনিটও লাগে না। সে যাই হোক, আমি চাই না আমার নাতির কোনো অসুবিধা হোক। আপনারা যেটা ভালো বুঝেন। হুম। রাফসান সোহানার অনেক কেয়ার করত। নিজে হাইয়ে খাইয়ে দেওয়া, মাঝে মধ্যে গোসল করিয়ে দেওয়া। রাতে যখন সোহানা ঘুম আসতো না তখন রাফসান ওকে নানান রকম গল্প শোনাতো, মাথায় হাত বুলিয়ে দিত। সোহানা রাফসানকে পেয়ে অনেক খুশি ছিল। রাফিয়া জন্মের আগ পর্যন্ত সব ঠিক থাকলেও রাফিয়া জন্মের পর থেকে সোহানা বদলে যেতে শুরু করে। সে প্রায় বাবার বাড়ি যাওয়ার বায়না করত। নাসিমা যেহেতু সোহানাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, তাই ওর কোনো আবদার ফেলতো না। সোহানা বাবার বাড়ি যেতে চাইলে নাসিমা বলতো, রাফসান, বৌমাকে তুই বাসায় রেখে আয়, কয়েকদিন থেকে আসুক, তাহলে বৌমার মন ভালো হবে। রাফসান বাধ্য ছেলের মতো সব কিছু করত। বাড়ি থেকে আসার পর সোহানা অনেক একদম পাল্টে যায়। সে কোনো কাজ করতে চাইতো না। সোহানাকে অবশ্য রান্না ছাড়া কোনো কাজ করতে দেওয়াও হতো না। ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছু করার জন্য কাজের লোক ছিল। নাসিমা মাথার ব্যথায় থাকায় তেমন একটা কাজ করতে পারে না। তারপরও রান্নার কাজে সে যথাসম্ভব সোহানাকে সাহায্য করত। কিন্তু বাড়ি থেকে আসার পর সোহানা একদম সব কিছু করতে চায় না। চুপচাপ মেয়েকে নিয়ে ঘরে বসে থাকে। নাসিমা এসে সোহানাকে বলে, মা, রান্না করবে না? অনেক তো বেলা হলো। এসব রান্নার কাজ করতে আমার ভালো লাগে না। বাবার বাড়ি থাকতে কখনো আমি চুলার ধারের কাছেও যেতাম না।
আর এখানে এসে আমায় কত কিছু করতে হচ্ছে। নাসিমা হেসে জবাব দেয়। বিয়ের আগে আমিও তোমার মতোই ছিলাম, একদম চুলার কাছে যেতাম না। কিন্তু বিয়ের পর আমাদের প্রত্যেকের একটা সংসার হয়, তখন ইচ্ছা না থাকলেও সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। প্রথমে কষ্ট হলেও পরে যখন সয়ে যাবে তখন আর কষ্ট হবে না। আমায় এত বোঝাতে হবে না। আমি যখন বলেছি করব না, তো করব না। সোহানার কথায় নাসিমা অবাক হয়। মনে মনে ভাবে রাফসানের সাথে হয়তো ঝগড়া হয়েছে, তাই এমন করেছে। তাই সে আর কিছু বলে না, নিজেই কষ্ট করে রান্না করে। কিন্তু দিনের পর দিন কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি বাড়াতে থাকে। রাফসান ওর বাবার সাথে ব্যবসা করে। সোহানা রাফসানকে বলে, এবার তোমার বাবার থেকে ব্যবসাটা বুঝিয়ে নাও। ওনাদের বয়স হয়েছে, এই সময় অবসর নেওয়া উচিত। আমি তো বাবাকে তাই বলি, কিন্তু বাবা বলে এখন যদি বাসায় শুয়ে বসে থাকি তাহলে অসুস্থ হয়ে যাব, তাই যতদিন শরীরে কোলোয় ততদিন দেখাশোনা করি, সমস্যা কে? তার মানে তোমার বাবার থেকে সব সময় হাত পেতে টাকা নেবে, নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবে না? এসব কি বলছো সোহানা? বাবার থেকে হাত পেতে টাকা নিতে যাব কেন? বাবার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে আমার বাবার টাকা। আমার যখন যা মন চাচ্ছে তাই তো নিচ্ছে। এমনকি তোমার কোনো কিছুতে তো আমি কোনো অভাব রাখিনি। তার মানে তুমি ব্যবসার হাল তোমার বাবার ওপরেই দিয়ে রাখবে? বাবা যতদিন বেঁচে আছে ততদিন এটাই করব, সমস্যা কি? আচ্ছা, তুমি এটাই করো। আমি বাবার বাড়ি চললাম। সোহানা, তুমি এমন করছো কেন? কি করেছি আমি? হঠাৎ বাবার থেকে ব্যবসার সব কিছু নিয়ে নেওয়ার জন্য জোর করছো কেন? কারণ তোমার বাবা ব্যবসার কি করেছে না করেছে তা তো তুমি দেখছো না। হয়তো তলে তলে অনেক ঋণ করেছে, যার সম্পর্কে তুমি জানো না। এরপর হঠাৎ তোমার বাবা মারা গেলে সব কিছু তোমার ঘাড়ে এসে পড়বে, তখন কি করবে? এসব কি যাতা বলছো? যা তা নয়, ঠিকই বলছি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি কি চাইছো সত্যি করে বলো তো? সত্যি শুনতে চাও আমি কি চাই? বলো। আমি আলাদা বাড়ি নিয়ে থাকতে চাই, যেখানে আমার আলাদা সংসার হবে। আমার স্বামীর আলাদা বিজনেস হবে। কেউ সংসারে নাক গলাতে পারবে না। এসব কি যাতা বলো? মা তো সংসারের সব কিছু তোমার উপর ছেড়ে দিয়েছে, তুমি যা মন চায় তাই করো। কই, মা তো কখনো কিছু বলেনি। কিন্তু আমার আলাদা সংসার চাই, ব্যাস। নয়তো আমি বাবার বাড়ি চলে যাব। রাফসান ভালো করে বুঝতে পেরেছে যে সোহানা সব কিছু ওর মায়ের বুদ্ধিতে করেছে। মনে মনে ভাবে যে মেয়েরা মায়ের বুদ্ধি শুনে আর যাই হোক তার সংসারে শান্তি জিনিসটা উঠে যায়। সোহানা রাগ করে বাবার বাসায় চলে যায়। এত কিছু দেখে রেজাউল ব্যবসার সমস্ত মূলধন রাফসানের হাতে তুলে দিয়ে বলে, আমার জমানো যা কিছু ছিল সব একদিন না একদিন তুই পাবি। কিন্তু আজ যখন একবার এইসব নিয়ে কথা উঠেছে, তাই এখনই সব তোকে বুঝিয়ে দিলাম। রেজাউল দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, বিয়ের পর কি সত্যি সব ছেলে মেয়ে এমন পর হয়ে যায়? রাফসান গিয়ে সোহানাকে বুঝিয়ে নিয়ে আসে। তবে সোহানার পরিবারের মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। সোহানা বাসায় আসার পর আবার আলাদা বাসা নেওয়ার জন্য রাফসানকে চাপ দিতে থাকে। রাফসান অনেক বোঝানোর পরও কাজ হয় না, তাই সোহানা আবার বাবার বাড়ি চলে যায়। রাফসান সোহানাকে আনতে গেলে ওর বাবা একেবারে শর্ত ঠুকে দেয়, আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সোহানাকে যেতে দেবে না। বিকালবেলা রাফসান ছাদে বসে আছে, এমন সময় পাশের বাসা ছাদে নীলিমা বই হাতে এলো। নীলিমা রাফসানের খালাতো বোন, বয়সে রাফসানের 8 মাসের বড়। ওর একবার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ে 1 মাস পর হঠাৎ একটি অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। তারপর থেকে সে বাবার বাড়িতেই আছে। পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। নীলিমা রাফসানকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলে, কি রে, মন মরা হয়ে বসে আছিস কেন? সোহনা কই? ও আর আসবে না যদি না আলাদা বাসা নেই। সে এমন করছে কেন? এত ভালোবাসা পেয়েও যদি মানুষ এমন করে, তাহলে আর কিছু বলার নেই। ভালোবাসার মূল্য কেউ সহজে দিতে পারে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তো তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? তুই খালার একমাত্র ছেলে, ভুলেও আলাদা হয়ে যাস না, ওনারা খুব কষ্ট পাবে। তোর কি মনে হয় আমি এটা করব? আমার তো মনে হয় না, কিন্তু সে যা শুরু করেছে কি বলবো। আসলে ভুল আমি করেছি।
ভুল মানুষকে ভালোবেসে এবার ওর সাথে যেটাই করব, যেটা ওর সাথে 2.5 বছর আগে হওয়া উচিত ছিল। মানে বুঝলাম না। সময় হোক, বুঝে যাবে। রাফসান সোহানার বাসায় এসে সোহানার বাবা ফরিদুল ইসলাম আর মা শাহেনা বেগমের সামনে বসলো। পাশে সোহানা দাঁড়িয়ে এসে শাহেনা বলল, তো কি সিদ্ধান্ত নিলে এবার বলো। আচ্ছা, মার ছেলে তো আপনারও আছে। আপনার ছেলে যদি তার বউকে নিয়ে আলাদা বাসায় থাকতে চায়, তাহলে আপনার কেমন লাগবে? আমার ছেলে এমন কখনো করবে না, কারণ আমরা তাকে সে শিক্ষা দেইনি। তাহলে কি আমার মা বাবা সেই শিক্ষা দিয়েছেন? ফরিদুল একটু বিরক্ত হয়ে বলল, এসব উল্টাপাল্টা না বকে বলো তোমার সিদ্ধান্ত কি? আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। আমি যেমন সোহানাকে ছাড়তে পারবো না, তেমনি আমার মা বাবাকেও না। এমন বললে তো হবে না, তোমার যে কোনো একটা বেছে নিতে হবে। এটা সম্ভব না। আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। কিন্তু আমি এটা চাই না। তুমি যদি আলাদা বাসা নাও তবে এক্ষুনি আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো। আমি কখনোই আমার মা বাবাকে ছাড়বো না। এই ছেলে দেখো, ভালোর ভালো বলছি, আমরা যেটা বলি সেটা মেনে নাও, নয়তো তোমার উপর নারী ও শিশু নির্যাতনের মামলা করব। আগে যদি জানতাম আপনারা এমন, তাহলে কখনো আপনার মেয়েকে বিয়ে করতাম না। আমরা কি তোমার পা ধরে বলেছিলাম আমার মেয়ে বিয়ে করতে? তুমি নিজেই তো উঠে পড়ে লেগেছিলে আমার মেয়েকে বিয়ে করতে। এটা আমার ভুল ছিল। তুমি আমাদের কথায় রাজি যদি না হও তবে সত্যি আমরা মামলা করব। এবার রাফসান উঠে দাঁড়িয়ে বলল। আপনাদের যা ইচ্ছা হয় আপনারা করুন। এরপর রাফসান সোহানার দিকে তাকিয়ে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম, এটা কি আমার অন্যায় হয়েছিল? সোহানা কোনো জবাব দিল না। রাফসান শাহিনের দিকে তাকিয়ে বলল, আপনারা মামলা করতে পারেন, কোনো সমস্যা নেই। হয়তো আমার জেল হবে, ব্যাস মোহরানার টাকা পরিশোধ করতে হবে, এর বেশি কিছু না। শুধু তা নয়, তোমার মেয়ের খরচ দিতে হবে। এই কথা শুনে রাফসান হাসতে লাগলো। রাফসানকে হাসতে দেখে শাহিনা বলল, এই ছেলে, তুমি আমার হাসছো কেন? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন তো এই সন্তানের আসল বাবাকে। এই কথা শুনে সোহানা চোখ বড় বড় করে রাফসানের সামনে এলো আর বলল, রাফসান, কি সব বলছো তুমি? ভয় পেলে? সোহানা জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর কপালে ঘেমে গেছে। সোহানা ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, আলাদা বাসা নেওয়ার দরকার নেই, আমি ওর মা বাবার সাথেই থাকবো। সোহানার মধ্যে হঠাৎ এমন পরিবর্তন দেখে শাহিনা আর ফরিদুল দুজনে অবাক হয়ে গেল। শাহিনা উঠে এসে বলল, রাফসান এই কথা কেন বলল যে ওই সন্তানের আসল বাবাকে? আর তুই এই কথা শুনে এমন করছিস কেন? সোহানা চুপ করে আছে। সোহানা ওর মায়ের কথায় জবাব না দিয়ে রাফসানের হাত ধরে বলল, বাসায় চলো, কোনো আলাদা বাসা নিতে হবে না। রাফসান সোহানা হাত ছেড়ে দিয়ে বলল, অনেক হয়েছে সোহানা, আমি একদম হাঁপিয়ে গেছি। তুমি এখন সত্য প্রকাশের ভয়ে আমার সাথে যেতে চাইছো, কিন্তু কয়েকদিন পর যে আমার সাথে এসব করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমার মা বাবা তোমাকে যথেষ্ট ভালোবাসা সত্ত্বেও তুমি তাদের অনেক কষ্ট দিয়েছো, কিন্তু আর আমার মা বাবাকে কষ্ট দিতে দিব না। প্লিজ রাফসান, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কষ্ট দেব না। এসব নাটক বন্ধ করো। কোন সত্যি প্রকাশে ভয় করছিস তুই? সত্যি এটাই যে রাফিয়া আমার সন্তান নয়, রাফিয়া হলো সোহানার বয়ফ্রেন্ড হৃদয়ের সন্তান। এই কথা শুনে সোহানা মাটিতে একদম বসে পড়ল। ফরিদুল উঠে দাঁড়িয়ে বলল, এসব কি বাজে কথা বলছো? আমার মেয়ের সাথে তো তোমার সম্পর্ক ছিল, তাহলে এই হৃদয় আবার কই থেকে এলো? তাহলে পুরোটা বলি শোনেন। রাফসান বলতে শুরু করলো, আপনার মেয়েকে 3 বছর আগে এক মেলায় দেখেছিলাম। প্রথম দেখে আপনার মেয়েকে ভালো লেগে যায়। আমি সব সময় ওর পেছনে ঘুরঘুর করতাম, কিন্তু আপনার মেয়ে পাত্তা দিত না। এইভাবে অনেক দিন চলার পর সোহানা আমায় বলে যে হৃদয় নামের এক ছেলের সাথে ওর রিলেশন আছে। বড় জোর আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়। আমি তাতেই রাজি ছিলাম। আমার সাথে বন্ধুত্ব হওয়ার 1 মাস পর হৃদয় ব্রেকআপ করে। এর কিছুদিন পর সোহানা আমায় জানায় সে মা হতে চলেছে। হৃদয়ের সাথে ওর একাধিকবার ফিজিক্যাল রিলেশন হয়েছে, কিন্তু হৃদয় এখন আর ওকে চায় না। এই মুহূর্তে সে কি করবে বুঝে উঠতে পারছিল না। অনেক ভেঙে পড়েছিল সোহানা। ওর মনে ভয় হচ্ছিল যদি এটা আপনি জানতে পারেন তবে ওর মাকে একদম মেরে ফেলবেন।
আবার বেশি দেরি করলে এলাকায় জানাজানি হয়ে যাবে, তখন সমাজে আপনাদের যে সম্মানটা একেবারে শেষ হয়ে যাবে। তাই সোহানা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ওই মুহূর্তে ওকে বাঁচানো এবং আপনাদের মান সম্মান বাঁচানোর একমাত্র উপায় ছিল ওকে বিয়ে করা। আমি সোহানাকে অনেক ভালোবাসতাম, তাই আমি বিয়ে করার জন্য একবারও ভাবিনি। সোহানা প্রথম রাজি না হলেও পরে রাজি হয়, আর তারপর আমি আপনাদের কাছে আসি আমার পরিবার নিয়ে। হাতে পায়ে ধরে আপনাদের রাজি করায়। এরপর রাফিয়ার জন্ম হয়। নিজের মেয়ের পরিচয় ওকে বড় করতে থাকে। সোহানাকে কথা দিয়েছিলাম কখনো ওর অতীত নিয়ে কোনো কথা বলবো না, আর বলিও নি। সব সময় আমিও আমার পরিবার ওকে আপন করে দিয়েছি, কিন্তু সে এসব কোনো কিছুরই মূল্য দিতে পারলো না। রাফসান এসব বলে থামলো। শাহিনা ধীরে ধীরে সোহানার কাছে এগিয়ে এসে বলল। রাফসান যা বলল সব সত্যি? সোহানা কোনো জবাব দিচ্ছে না। শাহিনা সোহানার 2 হাত ধরে একে জাকিয়ে বলে। কথা বলছিস না কেন? সব সত্যি। শাহিনা ঠাস করে সোহানার গালে চড় মারল। ফরিদুল বিছানার উপর বসে পড়ল। শাহিনা নিশ্চুপ হয়ে সোহানার এক পাশে বসে পড়ল। রাফসান এসে সোহানার সামনে বসলো। সোহানার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাফসান বলছে, আজ তোমার চোখ থেকে জল পড়ছে, কিন্তু দেখো আমার চোখ থেকে কোনো জল পড়ছে না। এক সময় ছিল যখন তুমি অসুস্থ হলে আমি তোমায় জড়িয়ে ধরে কান্না করতাম, কিন্তু আজ দেখো তোমার কষ্ট দেখে আমার কিছুই মনে হচ্ছে না। তোমার এমন ব্যবহার আমায় পাথর বানিয়ে দিয়েছে। সোহানা, আমি তো তোমার কাছে শুধু মানসিক শান্তি আর সবাইকে আগলে রাখতে বলেছিলাম, আর কিছু তো চাইনি। আমি কখনো তোমার অতীত নিয়ে কোনো কথা বলিনি, আর বলতামও না। আমি সব ভুলে বর্তমানে তুমিটাকে ভালোবেসেছি, কিন্তু সেই তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দিলে না। আমি তোমার কাছে মানসিক শান্তি চেয়েছি, আর তুমি আমায় দিয়েছো মানসিক অশান্তি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। এই বলে রাফসান উঠে চলে গেল। সোহানা একদম বাকরুদ্র হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল সে কিছুই বুঝে উঠতে পারছে না। একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেল। ভেবেছিল ওর অতীত আর কখনো সামনে আসবে না, কিন্তু অতীতের করা ভুল ওর জীবনটাকে একেবারে নষ্ট করে দিল। এসব কিছুর জন্য সে নিজেই দায়ী। আর যদি ওর মায়ের কথা বুদ্ধি শুনে আলাদা না হতে চাইতো, তাহলে হয়তো প্রথম দিনের মতো ভালো থাকতো। ফরিদুল সোহানাকে উদ্দেশ্য করে বলল, রাফসানের সাথে আমরা অনেক অন্যায় করেছি, না জেনে ওর প্রতি আমরা অনেক জুলুম করেছি, যা আমাদের একদম উচিত হয়নি। সত্যি যদি ওই সময় সে তোকে বিয়ে না করতো, তাহলে হয়তো মানসম্মান তো একেবারে শেষ হয়ে যেত। সবচেয়ে ভালো হতো তুই যদি মরে যেতি। তোর মতো মেয়ে আর কারো ঘরে যেন জন্ম না নিক। সোহানা চুপ করে সব শুনছে। মনে মনে ভাবছে এই সময় মরে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো ভালো হতো। তবে সে সময় যেটা করা উচিত ছিল সেটা করবে। এই বলে সে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। একটা ব্লেড বের করে হাত কাটতে যাবে, এমন সময় ওর চোখে পড়ল মেয়ে রাফিয়ার দিকে। রাফিয়ার ঘুমন্ত মুখ দেখে সে আর কিছু করতে পারল না। রাফিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফসান বাসায় এসে প্রথম থেকে সব কিছু ওর বাবা মাকে খুলে বলল। সব শুনে ওর বাবা মা দুজনেই অবাক। নাসিমা বলল, তুই এত বড় কথা কেন আমাদের কাছে লুকিয়েছিস? কেননা মা, আমি চাইনি তোমরা সব জানার পর সোহানাকে ছোট চোখে দেখো। ওর জন্য এত কিছু করে কি হলো শেষ পর্যন্ত? যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। এখন কি করতে চাইছিস? আমি আর ওর সাথে সংসার করতে চাই না, আর ডিভোর্স দিব ওকে। অনেক কষ্ট সহ্য করেছি, আর আমি পারছি না মা, একদম হাঁপিয়ে গেছি আমি। বাবা, তারপর একবার ভেবে দেখ। আর ভেবে দেখার কিছু নেই। দেখছো না ওই মেয়ে আমার ছেলের শরীরের অবস্থা কি করে ফেলেছে? এরপরও তুমি ভাবতে বলছো? হ্যাঁ, কারণ যদি রাফসানুকে ছাড়া থাকতে না পারে তখন? সমস্যা নেই বাবা, আমি এখন ওকে ছাড়া থাকতে পারবো। মন থেকে উঠে গেছে সে আমার। রাফসান রুমে চলে গেল। বিকালবেলা মন ফ্রেশ করার জন্য ছাদে এসে দাঁড়ালো। নীলিমা ওদের ছাদে বসে বই পড়ছে। রাফসানকে দেখে বলল, কি রে, তোর বউ কই? এলো না? আর আনবো না ওকে, সারা জীবনের মতো বিদায় করে দিয়েছি। মানে কি? মানে ওকে ডিভোর্স দিয়ে দিব। কিসব বাজে কথা বলছিস? ডিভোর্স কখনো সমাধান হতে পারে না। মাঝে মধ্যে এটাই একমাত্র সমাধান হতে পারে। তারপর সবকিছু সে নীলিমাকে বলল। সব শুনে নীলিমা একদম হা করে আছে। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আমরা যারা কাউকে ভালোবেসে ভালো থাকতে চাই, তারা আমাদের ভালো থাকা কেড়ে নেয় কেন?
জানি না। আমি সবসময় মনে করতাম তোর বয়স হয়েছে ঠিকই, কিন্তু তোর বুদ্ধি নেই। কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। ভালোবাসা একজনের জন্য নিজের কথা না ভেবে এত কিছু করলি, অথচ সে তার মূল্য দিল না। তোর কাছে তো অনেক বেটার অপশন ছিল, তারপরও জেনে শুনে এরকম কাউকে বিয়ে করলি। ভালোবাসতাম তাই। যাকে মন থেকে ভালোবাসা হয় তার গায়ে থাকা শত দাগও ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় না। হুম, কয়েকদিনের মধ্যে রাফসান সোহানাকে ডিভোর্স দিয়ে দেয়। ফরিদুল সে রাফসানকে অনেক অনুরোধ করলো যেন সোহানাকে ডিভোর্স না দেয়, কিন্তু রাফসান আর কোনো কথা শুনলো না। রাফসান বলল, একবার কেউ মন থেকে উঠে গেলে তাকে তৃতীয়বার মনের জায়গা দেওয়া যায় না। আমি তো শুরু থেকে আপনাদের কাছে মাথা নত করে আসছি আপনার মেয়ের জন্য। আপনারা সব সময় মেয়ের সাপোর্ট করেছেন, কখনো তাকে শাসন করেননি, তাই আর আজর এই অবস্থা। আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু একটা বার সুযোগ দাও। অনেক সুযোগ দিয়েছে আর না। ফরিদুল আর কথা বাড়ালো না। ফরিদুল বাসায় আসতে সোহানা বলল, বাবা, রাপসান কি বলল? ফরিদুল কোনো কথা না বলে সোহানাকে কষে চড় মারল। তারপর বলল, আজ তোর কারণে আমার মান সম্মান সব শেষ। পুরো এলাকা জেনে গেছে তোর নষ্টামির কথা। সোহানা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহিনা এসে বলল, মানুষ কি করে জানলো? একটা কথা ভুলে গেছো যে পাপের কথা বসে থাকে না, কোনো না কোনোভাবে তা ফাঁস হয়। তোমার মেয়ের তাই হয়েছে। কতবার বলেছি মেয়েকে দেখে রাখতে, কিন্তু এমন দেখে রেখেছো যে অবৈধ সন্তান জন্ম দিছে। আমি তো চুপ, একটাও কথা বলবি না। ফরিদুল সোহানার কাছে এসে বলল, ওই ছেলেকে ওর নাম ঠিকানা বল। ওর নাম দিয়ে কি করবে? তুই কি ভেবেছিস তোর এই পাপের ফসল আমি আমার ঘরে রাখবো? যে কোনো মূল্যে যার জিনিস তার কাছে ফেরত দেব, সেই সাথে তোকেও। কিন্তু আমি ওর কাছে যাব না। ওকে আমি ঘৃণা করি। এতই যখন ঘৃণা করিস তো ওর কাছে গিয়েছিলি কেন? গিয়েছিস ভালো কথা, একজন তোর জন্য এত কিছু করলো, তারপরও তার সংসার ঠিকমতো করলি না কেন? আমি তো কখনো আলাদা বাসায় থাকতে চাইনি। মা আর তুমিই তো আমায় বুদ্ধি দিতে। সবসময় শুধু আমার দোষ দাও, নিজেদের দোষ একবারও দাও না। ফরিদুল আর কোনো জবাব দিল না। মনে মনে ভাবছে, ঠিকই তো, আমরা নিজেরাই তো আলাদা হওয়ার জন্য সোহানাকে উস্কানি দিতাম। যদি এটা না করতাম তাহলে কিছুই হতো না। সোহানা আবার বলল, তুমি কি ভাবছো হৃদয়ের কাছে সন্তানের দাবি নিয়ে গেলে সে আমায় মেনে নেবে? কখনোই করবে না। উল্টো আমাদের যেটুকু সম্মান রয়েছে সব নষ্ট হয়ে যাবে। এখন সবাই জানে আমরা শুধু ডিভোর্স হয়েছে, কিন্তু এটা করলে মানুষ সবটা জেনে যাবে। তখন কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে? তো কি করতে চাস এখন? আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। জীবনের বাকিটা সময় আমি আমার মেয়েকে নিয়েই থাকতে চাই। আর কারোর সাথে নিজেকে জড়ানোর ইচ্ছে নেই আমার। ফরিদুল শাহানাকে রেগে গিয়ে বলল, সোহানার এই পরিণতির জন্য তুই নিজে দায়ী। কি দরকার ছিল অন্যর ছেলের জীবনটা এভাবে নষ্ট করার, তাদের সুখের সংসার অশান্তি সৃষ্টি করার? আমি ভেবেছিলাম আমার মেয়ের একার সংসার হলে সে ভালো থাকবে, পাশাপাশি আমাদেরও সাহায্য করতে পারবে। আমাদের কিসের অভাব যে জামাইয়ের সাহায্য নিতে হবে? আমি জানতাম সোহানার শ্বশুর শাশুড়ি ওকে দিয়ে সব কাজ করে নেয়, সেজন্য আমি তোদের কথায় সায় দিয়েছি। যদি জানতাম এসব কিছু তোর প্ল্যান, তাহলে কখনো সায় দিতাম না। ছেলে তোরও আছে, এবার শেষ পরিণতির জন্য অপেক্ষা কর। তুই অন্যর ছেলেকে মা বাবার থেকে আলাদা করতে চেয়েছিস, এবার অন্যর মেয়ে তোর ছেলেকে আলাদা করবে। শাহানা চুপ করে শুধু শুনছে, আর কিছু বলার ভাষা নেই। যা হয়েছে সব ওর দোষী। সোহানার হৃদয়ের সাথে রিলেশনের কথা শাহানা জানতো, তবু সে সোহানাকে এই বিষয় নিয়ে কিছু বলেনি। কারণ সে ভাবতো এই বয়সে এরকম কম বেশি সবারই হয়ে থাকে, তাই তেমনটা মাথা ঘামাতো না। এখন শাহানা বুঝতে পারছে যে সোহানাকে সে সময় নিষেধ না করে কত বড় ভুল করেছে। এই ভুলের পরিমাণ যে এমন হবে তা কখনো ভাবেনি। সোহানা আবার কলেজ ভর্তি হয়ে পড়াশোনা করলো। এর মধ্যে হঠাৎ খবর পেল যে হৃদয় রোড অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা অনেকটা খারাপ, ওর 2 পা একেবারে নষ্ট হয়ে যাওয়া, তাই কেটে ফেলতে হয়েছে। সোহানা হৃদয়কে দেখার জন্য হাসপাতালে যায়। হৃদয়ের সারা শরীর ব্যান্ডেজ করা। সোহানা ওর সামনে এসে দাঁড়ালো। আজ হৃদয়ের এই অবস্থা ওর কোনো কষ্ট হচ্ছে না, বরং আজ মনের মধ্যে এক অজানা প্রশান্তি বয়ে যাচ্ছে। সোহানা বলল,
ভালোবাসার নামে আমার জীবনে এমন একটা দাগ বসিয়ে দিয়েছিলে যার কারণে আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভেবেছিলে আমায় ছেড়ে তুমি অন্য কাউকে নিয়ে ভালো থাকবে, তাই না? কিন্তু দেখো প্রকৃতির কী নিয়ম, তোমাদের দেওয়া কষ্ট আমার সয়ে গেছে, কিন্তু তুমি আজ যে কষ্ট পেলে এর ঘানি সারা জীবন বয়ে বেড়াতে হবে। চাইলেও আর দপট দেখিয়ে কোনো মেয়ের শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে পারবে না। ভালো থেকো। এই বলে সোহানা চলে যেতে লাগলো। হৃদয় কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু মুখে অক্সিজেন মাস্ক তাকে কিছু বলতে পারলো না। রাফসান ঘরে শুয়ে আছে। আজ কয়েকদিন ধরে সে ঠিক মতো কাজে যায় না, খাওয়া দাওয়া করে না, মনে মনে ভাবে কাউকে এতটা পরিমাণ ভালোবাসার পরেও কেউ এমন কেন করলো? আমি তো কখনো ওর অতীত নিয়ে খোঁটা দিইনি, সব সময় ওকে ভালো রাখতে চেয়েছি, এই জন্য যাতে সে কখনো অতীতকে ভেবে কষ্ট না পায়। কিন্তু সে উল্টো আমার ভালো থাকা কেড়ে নিল। রাফসান শুয়ে শুয়ে এসব ভাবছিল। এমন সময় নীলিমা ওর দরজায় নক করে বলল, কি রে, আসবো? আয়। নীলিমা ভিতরে সে ওর পাশে বসে বলল, তোর কি হয়েছে রে? ঠিক মতো খাস না, আবার কাজেও যাস না, ব্যাপারটা কি? এমনিতে কোনো কিছু ভালো লাগে না। শোনার জন্য মন খারাপ? রাফসান চুপ করে আছে। নীলিমা বলল, ওকে ছাড়া থাকতে কষ্ট হবে তো ছেড়ে দিলি কেন? মা বাবা থেকে আলাদা হয়ে ওকে নিয়ে থাকলেই তো হয়ে যেত। এইটা কখনো করতাম না, আর করব না বলেই ওকে ছেড়ে দিয়েছে। ভালো কথা, তো খাওয়া দাওয়া করিস না কেন? এমনিতে। নীলিমা রাফসানের হাত ধরে টানতে টানতে বলল, এখন খাবি চল, নয়তো তোর খবর আছে। খাবো না, বিরক্ত করিস না, যা এখন। তোকে না খাইয়ে আমি যাচ্ছি না, উঠ বলছি। তোকে কিছু কথা বলি। বল। আমি জানি তুই সোনাকে অনেক ভালোবাসিস, কিন্তু সে তোকে মোটেও ভালোবাসেনি। সে শুধু বাধ্য ছিল তোকে বিয়ে করতে, কারণ তাছাড়া ওর উপায় ছিল না। এটা আমি ওর আচরণেই বুঝতাম, ভাবতাম আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হলো না, আরও আমাদের সংসারে অশান্তি শুরু করলো। জন্যই বলছি নিজেকে কষ্ট না দিয়ে জীবনটা শুরু কর। কাজে যা, ঠিক মতো খাওয়া দাওয়া কর, আর এসব নিয়ে ভাবিস না। না, যেটা বলি সেটা কর, নয়তো খবর আছে। আচ্ছা, কি খবর করবি তুই? সময় হোক জানতে পারবি। ওকে। রাফসান কিছুদিনের মধ্যে বেশ স্বাভাবিক হয়ে গেল, কিন্তু রাত হলে সোহানার কথা খুব মনে পড়ে। সকালে ঘুম ভাঙার পর সোহানা না থাকায় শূন্যতা থেকে ওকে খুব কষ্ট দেয়, কিন্তু নীলিমা এসে জোর করে ওকে টেনে তোলে, সব সময় ওর সাথে সাথে থাকার চেষ্টা করে। নীলিমা রাফসানের বেশ কেয়ার করে। ছুটির দিন থাকায় রাফসান বিকালবেলা ছাদে বসে আছে। এমন সময় নীলিমা ওদের ছাদে এলো। রাফসান বলল, কিরে, তোর চাকরির কত দূর? আপাতত চেষ্টা অফ আছে। কেন? এমনিতে একটা কথা জানিস, কে? বাবা যখন আমার বিয়ের কথা বলেছিল, তখন আমি তোর কথা বলেছিলাম। কেন জানিস? কেন? দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, একজন আরেকজনের সব কথা শেয়ার করেছি। এ কারণেই মনে হয়েছে একমাত্র তুই আমার ভালো বুঝতে পারিস। আমি তোর সাথে সুখী হব। তোর মা বাবার সাথে কথা বলতে জানতে পারে তুই সহনাকে ভালোবাসিস, তাই আর কিছু বলেনি। পরে বাবা মার পছন্দে বিয়ে করলাম, কিন্তু আর সংসার করা হলো কই। সব শুনে রাফসান চুপ করে আছে। তারপর বলল, বিয়ে করবি আমায়? নীলিমা অবাক হয়ে বলল, সত্যি বলছিস? কারণ সম্পর্কে সুখ তখনই আসে যখন একে অপরকে বুঝতে পারে। তুই যেমন আমায় বুঝতে পারিস, আমিও তোকে বুঝতে পারি, এই জন্য। আর আমি চাই না কোনো ফুল মানুষকে বেছে নিতে, তোকে আমি চাই। কি হবি আমার? নীলিমা কিছু না বলে রাফসানকে জড়িয়ে ধরল। ওরে পরিবারের সম্মতিতে দুজনেরই বিয়ে হলো। বিকালবেলা সোহানা ওর মেয়েকে নিয়ে পার্কে হাঁটছে। এমন সময় দেখলো রাফসান আর নীলিমা একসাথে বসে ফুচকা খাচ্ছে। দৃশ্যটা দেখে সে মুচকি হাসলো, মনে মনে বলল, আজ হয়তো নীলিমার জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু নিজের ভুলে আজ সব শেষ। আচ্ছা, আমি কি রাফসানকে কখনো ভালোবাসতে পেরেছিলাম? হয়তোবা না। যদি ভালোবাসতাম তবে নিজ থেকে ওর কাছে যেতাম, ওর ভালোবাসার স্পর্শে সাড়া দিতাম।
কিন্তু আমি তো এমন কিছু করিনি। আবার যে ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষটাকে কষ্ট দেয় না। সেই জন্য হৃদয়ের সামান্য চোখের পানি দেখে নিজেকে সঁপে দিয়েছিলাম। আর এদিকে রাফসানকে তো অনেক যন্ত্রণা দিয়েছি। আসলে ওকে ভালোই তো বাসিনি, শুধু পাপ ঢাকার জন্য বিয়ে করেছি। কিন্তু শেষমেশ ভুলের পরিণাম খারাপই হলো। নিজের ভুলে আজ এই অবস্থা। সোহানা সেদিকে না থেকে চলে যেতে লাগলো। রাফসান ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, তুমি যতই আমায় কষ্ট দাও সোহানা, তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা। যত যাই হোক, তোমার মন থেকে ভুলে যাওয়া সম্ভব না। তোমার কথা সব সময় মনে না পড়লেও তোমার স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত স্মৃতির